ফ্যাসিস্ট খুনি হাসিনা আর আওয়ামী লীগের পতনের পর হাসিনার তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি। বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এখনো এটাই অন্যতম প্রধান একটা দাবি। বিগত 15 বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ, গুম খুনের ভুক্তভোগীদের পরিবার, আটক অবস্থায় অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ, বর্ষা বিপ্লবের প্রায় 1,500 শহীদের পরিবার আর 32,000 আহতদের প্রাণের দাবি একটাই, সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোসরদের দ্রুত বিচার। হাসিনার তার খুনিরা এমন কোনো জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে না। গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট চিরা সিমেন্টের বস্তা বাইদা নদীতে ফেলে দেওয়া, হাত পা বাইদা চলন্ত বাস ট্রেনের নিচে ফেলে দেওয়া, এটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। স্বাভাবিক মানুষের মতো এদের বিয়া শাদীও হয়, কিন্তু এরা আসলে নরপশু। গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু, দুর্বৃত্ত আর পিশাচি হবে, এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা। আবার দেখেন, ফ্যাসিস্ট হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় না। যেমন ধরেন জল্লাদ কসাই জেনারেল জিয়াউল হাসান, সেনাবাহিনী, র্যাবের আরো বহুত খুনি অফিসারের কিছুই হয় না। এই কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হুইসের পরে যে সেনাবাহিনী 15 জনকে আদালতে হাজির করা হইলো, তাদের চাকরি পর্যন্ত এখন আছে, এগুলো যায় না। তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে যায়। হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায়, দাঁড় করায়, ঘুরায় দিত অথবা আগুন লাগাই দিত। জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার। এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা, বেতন ভাতা পাইতেছে। কত বড় ফাজলামি! সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই, এই শাহজাহান বলেন, আনিসুল বলেন, সবাই জেলে এসি লাগায়, নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে, তারপরে খায়। এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে, শুনেন। রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমান এফ রহমান নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমান এফ রহমানের খাওয়া নাকি গুলশান থেকে যায়। হাসিনার বহুত বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে, এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় 5 আগস্টের পর দেশ থেকে পালাই গেছে। ওবায়দুল কাদের, আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, ডিবি হারুন, জেনারেল মজিব, এরকম অসংখ্য নাম আছে। এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে, কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে। ডেল্টাগ্রামে আসছে না নিউজ। এরা কিভাবে পালায় গেল, আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল, সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে। জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল, কারো কোনো শাস্তি হয়েছে? হয় নাই। ওয়াকার উপদেষ্টা মন্ডলী, প্রফেসর ইউনূস একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেইমানি করার জন্য। এই অপদার্থতার জবাব দিতে হবে। এবার আসি বিচার নিয়ে। আমাদের বাংলাল্যান্ডে কি হয় শুনবেন? আপনারা তো প্রত্যেকে জানেন, তাও কুইক। আজকে একটু শুনানি হবে, এরপর আরেকটু শুনানি হবে, বহুত দিন পরে আরেকটা ডেট পড়বে, তার আরেকটু শুনানি হবে, হয়তো 1-2টা ডকুমেন্ট সাবমিট করা হবে, এরপরে সাক্ষী আবার বহুদিন পরে শুনানির ডেট পাবে, তখন মন চাইলে আসবে আর মন চাইলে আসবে না, তারপরে আবার আরেকটা ডেট পড়বে। এই জন্য শুনানির ডেট আবার পেছাবে। এইভাবে করতে 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 বছরের পর বছর পার হয়ে যায়। এরপর বাংলাল্যান্ডের নিম্ন আদালতে একটা রায় আসে। দ্রুত বিচার আইনে এখানে কিন্তু সব মামলা যায় না, সেখানে কম করে হইলেও 30 কার্য দিবস লাগে, মানে 1.5 মাস। যেই মামলা আমেরিকা 2-3 দিনে শেষ করতে পারে বিচার, সেই মামলা কেন বাঙ্গুদের 1.5 মাস লাগবে? এরপর হাইকোর্টে যায়, সাক্ষ্য প্রমাণ, আবার শুনানি হয় প্রথম থেকে, সেটা তো বছরের পর বছর চলে। এরপর সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাজার হাজার কেস যায়, এখানেও বছরের পর বছর অতিবাহিত হয়, সব কেসের শুনানি হয়, এখানে ফাইল আটকায় থাকে। আমাদের দেশে পুরা বিচার ব্যবস্থায় একটা আগাগোড়া সংস্কার দরকার। এখন যেটা আছে এটা একটা প্রহসন, পুরা কমলাকান্তের দপ্তর। এই সংস্কার যারা করতেছে, সংস্কার এদের দেওয়া হবে না। ঐক্যমত কমিশন আর প্রফেসর ইউনূসের সংস্কার কমিশন তাদের বিচার বিভাগ সংস্কারে কি গোলার ডিম প্রস্তাব দিছে, সেটা অন্য একদিন এপিসোডে ব্যাখ্যা করবো নি, আর একদিন। তো মামলার জট কত দেখেন, দেখেছেন? আমেরিকা একজন জাজ বছরে 250টা মামলার নিষ্পত্তি করে।
বাংলাদেশে এক একটা জাজ বছরে নাকি নিষ্পত্তি করে 971টা মামলা, তার মানে দিনে 4টা মামলা। এটা কি আপনি বিশ্বাস করেন? এই ডেটা ঠিক আছে? আমি জানি না, ডেটা খুঁজে পাইনি, নিউজ করছে সেইটা থেকে আমি কইলাম, পত্রিকার নিউজ, আমি ব্যানে করছি না। মানে প্রত্যেক কার্য দিবসে 4টা করে মামলার নিষ্পত্তি করছে। আপনাদের বিশ্বাস হয়? আমার হয় না বিশ্বাস। তো আমাদের দেশে এই বিচার ব্যবস্থার এরকম একটা হজবড় হসপস একটা অবস্থা কেন? কারণ আমাদের সুশীল প্রগতিশীলরা বিচারের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকেই সুবিচার বলে মনে করে। পন্দের আলো বলেন, দিল্লি স্টার বলেন, এই পত্রিকায় বছরের পর বছর এরাই বিভিন্ন কলাম মতামত লিখে এই বয়ান তৈরি করছে, মতি মাহমুদ জিব্বা বের করে তাদেরকে প্রমোট করছে। এই সমস্ত বোকাজোদাদের কাছে কেসের সাক্ষী তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ না, এদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বছরের পর বছর ধরে বিচার চলতেছে কিনা। এদেরই তারা সুবিচার বলে। এমনকি প্রফেসর ইউনূসও ফ্যাসিস্ট খুনিদের বিচার নিয়ে একই কথা বলছে, বলছে যে অপরাধের বিচার তাৎক্ষণিকভাবে করলে সেটা নাকি সুবিচার হয় না। দেখেছেন? এমনকি সালাউদ্দিন সাহেবও বলছে যে এটা তাড়াহুড়া করলে এটা সুবিচার হবে না, সে আবার লয়ার করে। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক। তো এরকম আবাল মার্কাস টুপির তত্ত্ব এরা কই থেকে পেল? এই এপিসোডের প্রথমে ব্যাখ্যা করছে পৃথিবীর কোনো লিগ্যাল আইনের দর্শনে এই ধরনের আবাল মার্কা কথা নেই, এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াকে বাদী বিবাদী দুই পক্ষেরই অধিকার হরণ হিসাবে দেখা হয়। বাঙ্গু সুশীল, পন্দের আলো, দিল্লি স্টার, মতি মাহফুজ, চুতমানের সমস্ত ফ্যাসিস্ট দালাল, মানবাধিকার কর্মী, সুলতানা কামাল, এই থেকে শুরু করে যতগুলো আছে সবাই বিচার ব্যবস্থার এই হজবরল অবস্থার জন্য দায়ী। বাঙ্গু প্রগতিশীলরা যে মানবাধিকারের মুখোশের পিছনে কত বড় আসল, এইটার একটা উদাহরণ দিই। আইন এবং সালিশ কেন্দ্র ভারতীয় বাঙ্গু প্রগতিশীলদের একটা বড় আড্ডাখানা। এটা প্রতিষ্ঠাতা হইতেছে ভারতের দালাল মূর্খসোদা রেহমান সোবহানের প্রথম বউ সালমা সোবহান। এখন এটার চেয়ারপারসন হইতেছে ধ্বজভঙ্গ বুইরা জেরাই খান পান্না, এক নম্বরের চেতনাজীবী ফ্যাসিস্ট হাসিনার 5 কুত্তা। এই হারামজাদা বুইরা কি বলছে শুনবেন? সে বলছে জুলাই আন্দোলনের মাত্র 2000 মানুষ মারা গেছে, যদি 1000 লোকও মারা যেত তাও এইটা 71-এর 30 লক্ষের সাথে কিছুই না। বুঝেছেন? কিছুই না। শুনে 30 লক্ষ মানুষের রক্তের দাম বেশি না 2000, 3000, ইভেন যদি আমি বলি যে 1 লক্ষ মানুষ, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। কিন্তু 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে 71-এ যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না। ওরে ব্যাংকের চেকের মতো। এক লোক গেছে, যে লিখিছে, তো চেক দিছে, তো চেক পড়িয়া কয় এটা কি দিছেন? তো কয় কেন, আমি যা লিখেছি লিখেই দিছি। তো কয় আপনি লিখেছেন 5000 টাকা কিছুই না, এটা কি কোনো কথা হইলো? তো কয় কি কম বলেন, এর আগে একজনের চেক দিছে, লিখেছে 1 লাখ টাকা মাত্র। তো 1 লাখ টাকা যদি মাত্র হয় তাহলে 5000 টাকা তো কিছুই না। তো ওই রকম এই যেটাই খান পান্না কইতেছে এই 2000 মারা গেছে, এটা নাকি কিছুই না। এবার বিশ্বে কয়েকটা বিচারের উদাহরণে আসি। কেবলমাত্র একটা রায় আসছে, তাও সেটা আরো বছর ঘুরবে। আমাদের এতদিনে অন্তত কয়েকটা কসাই, যেমন জিয়াউল হাসানকে তো বিচারে শেষ করে রায় কার্যকর করে দেওয়া যেত, ঝুলাই দেওয়া যেত। বাংলাদেশে যে এইরকম হয় নাই তা কিন্তু না, বাংলাদেশে এরকম বিচারের নজির আছে। কিন্তু 2006 সালের অক্টোবরে বিএনপি পদত্যাগ করে ইয়াজউদ্দিনের হাতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেয়, 111 হয়। 11 জানুয়ারি 2007 সালে ভারতের দালাল ওই যে ঘোড়া মহিউদ্দিন আছে না, ঘোড়া নিছিল কু করে, তারপরে বাংলা ভাই আর শায়েক আব্দুর রহমানের বিচার শেষ কইরা সব ফাইল হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্লিয়ার কইরা 30 মার্চ 2007 সালে কুলাঙ্গার মঈনের কু করার 2 মাসের মধ্যে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মানে বাংলাদেশের প্রচলিত আইনও সুইফটলি বিচার করা যাইতো যদি সরকারের সদিচ্ছা থাকতো। এখন হাসিনা বিরুদ্ধে রায় হয়েছে, কিন্তু হাসিনা তো বন্দী নাই। রায় হইলেও কার্যকর করা যাবে কি? ইন্ডিয়া তো তারা দিবে না। যারা বন্দী তাদের রায় দিয়ে এখন কার্যকর করা উচিত না। ঠিক আছে, হাসিনারটা হয়েছে, কিন্তু যারা বন্দী তাদের তো রায় দিয়ে কার্যকর করা যায়। যে জিয়া খুনি, জিয়ার তো রায়টা কার্যকর করা যায়, তাহলে তো শান্তি পাওয়া যাইতো যে কিছু একটা হয়েছে। নুরেমবার্গ ট্রায়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 10 মাসে 24 জনের বিচার করছিল নাজি অফিসার। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি আছে, হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে?
তখন রাজনৈতিক এবং আইনি উভয় ভাষায় প্রশ্নটা পরিষ্কার, বিচার তো খোলা ছিল, পালাইছে কে? আদালত না আসামি? মানে হাসিনার দলের লোকজন কোনো আর্গুমেন্ট আনতে পারতেছে না কেন? কারণটা হইতেছে হাসিনা আসেনি কেন, বিচারের সামনে দাঁড়ায়নি কেন? আপনার পাশাপাশি জামাতের নেতাদের বিচার দেখেন। জামাত আজকে এত জনপ্রিয় হইল, তার পিছনে জামাতের নেতাদের জীবন দেওয়ার মূল্য আছে। মীর কাসেম আলী তো দেশের বাইরে ছিলেন, উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে। উনি জানেন ওনার ফাঁসি হবে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, উনি মাথা পেতে নিছেন ফাঁসি। হিরোইক। দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন, হাসিনার যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত, কিন্তু ওই নৈতিক সাহস আর ত্যাগ করার মানসিকতা তার নাই। কিন্তু ফাপড় নেওয়ার সময় 16 আনার উপরে 18 আনা, শেখ হাসিনা পালায় না, আমি মুজিবের কন্যা। হে হে হে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাইঞ্জোদের ভীরুর টিম একটা অপদার্থ, ভীতু, কাপুরুষ। এই যে মামলায়, এই মামলায় কি কি অর্জন হয়েছে? মামলার রায় আওয়ামী লীগ ঠাসি গেছে কেমন দেখেছেন? ওদের মরাল তো মাটিতে মিশে গেছে, এখন বুঝছে দেরি হইলেও বিচার হবে, আর ফেব্রুয়ারির আগে মোটামুটি সবার বিচার হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো রিক্রুটমেন্ট হবে না, এর মধ্যে কেউ আওয়ামী লীগ করতে যাবে না, আওয়ামী লীগে জয়েন করবে না। হাসিনার সব সম্পত্তি সরকার নিয়ে নেবে, ধানমন্ডি 32 নম্বর আর টুঙ্গিপাড়া সহ। জনমানুষ এই যে দোষী সাব্যস্ত হয়েছে, এই ইমেজ দলকে কলঙ্কিত করবে। নেতার বিরুদ্ধে যদি ফাঁসি হয়, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে দলটা অপরাধী দলের তকমা পায়। গণতান্ত্রিক সমাজে এই ইমেজ পুনরুদ্ধার করা অসম্ভব। দলের আবার আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়ে, নেতারাই সাধারণত এই অর্থ সংগ্রহ এবং অর্থ বন্টনের কেন্দ্রে থাকে। সে না থাকলে দল আর্থিকভাবে অচল হয়ে যায়। ভয় এবং অনিশ্চয়তায় তৃণমূল ছত্রভঙ্গ হয়ে যায়। রায়ের পরে তৃণমূল কর্মী ভাবে নেতারই এই অবস্থা, আমাদের কি হবে? ফলে তারা দল ছাড়ে, আত্মগোপনে যায় অথবা নীরব থাকে। দেখছেন তো ফাঁসির পরে ওদের হইচই কমে গেছে না? এই রায়ের পরে দল নৈতিক কর্তৃত্ব হারায়, দল আর নৈতিক রাজনীতি করার দাবি তুলতে পারে না। এই শূন্যতা দীর্ঘমেয়াদী পতন আনে। হাসিনা পরিবারে যারা বিদেশে আছে না, তারাই অপমান অপদস্থ হবে সারা দুনিয়ায়। হাসিনার ফাঁসি হয়েছে, আর ইংল্যান্ডের পত্রিকা টেলিগ্রাফ লিখতেছে টিউলিপের আন্টির ফাঁসি হয়েছে, দেখেছেন? এমন কইতে পারেন জামাতের মূল নেতার তো ফাঁসি হয়েছে, জামাত তো ধ্বংস হয়নি। কেন হয়নি আসেন এটা বুঝে দেখি। জামাত ধ্বংস হয়নি কারণ এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল না, একটা ইডিওলজি বা আদর্শ ভিত্তিক একটা ক্যাডার চালিত সংগঠন। এদের শক্তি আসে কাঠামোগত শৃঙ্খলা থেকে এবং এর স্তর ভিত্তিক নেতৃত্ব থেকে, এবং এদের দীর্ঘমেয়াদী ক্যাডার তৈরি একটা ধারাবাহিকতা আছে। সেখানে একজন নেতা বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যায়। তার দলের ক্যারিসমেটিক নেতার দরকার নাই, বরং তাদের রাজনৈতিক দর্শন, সামাজিক নেটওয়ার্ক, তাদের অর্গানাইজেশনের সংগঠনের পদ্ধতি, সংগঠনের কাঠামো, এটাই তাদের টিকে থাকার ভিত্তি। এমন কাঠামো সাধারণত দমন, পীড়ন, গ্রেপ্তার, মৃত্যুদণ্ডের পরেও টিকে থাকে, যেমন মিশরে ইখওয়ান। আর এটা ছাড়া জামাত তো শুধু রাজনৈতিক দল না, এটা একটা ধর্মীয় সামাজিক ন্যারেটিভকে কেন্দ্র করে গঠিত একটা ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে। ফলে শীর্ষ নেতৃত্ব দণ্ডিত হইলেও মতাদর্শ সামাজিকভাবে সক্রিয় থাকে, এবং দল নিজেদেরকে অত্যাচারিত, মুজলুম, শহীদ এই ন্যারেটিভটা তৈরি করতে পারে। রাষ্ট্রীয় দমনে তাদের সংগঠন সেই জন্য ভাঙে না, বরং বহু ক্ষেত্রে মূল ক্যাডারদের আরো সংহত করে। জামাতের নেটওয়ার্ক, তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামাজিক শেকড় এবং ডিসেন্ট্রালাইজড কাজের ধরনের সব মিলা জামাতকে এমন একটা সংগঠনে পরিণত করছে যা শুধু নেতার মৃত্যুদণ্ডে ভেঙে পড়ে না। ফাইনালি এই রায়ে বিএনপির মরাল ডিফিট হইল কেমনে? বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতেছিল, এখন একদল এসে কবে কেন জামাত আশ্রয় দিছে না, এই যে এখানে দিছে, ওই যে ওইখানে দিছে, ওই যে সেইখানে দিছে। জি ভাইজান, রাজনীতি হইতেছে পারসেপশনের ব্যাপার। বাংলাদেশের মানুষের পারসেপশন হইতেছে আপনারাই দিতেছেন, তাই হাউকাউ করে লাভ নাই, দরাদরি শুরু হয়ে গেছে। বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং নিরাপত্তা দেয়, এ প্রচুর প্রমাণ আছে, আপনারা নিজেরাই স্বীকার করছেন। আপনাদের দলের সাধারণ সম্পাদকই স্বীকার করছে, মির্জা ফখরুল। এই কারণে আপনাদের সবচেয়ে বড় নৈতিক শক্তি, নৈতিক অবস্থায় এক ঝটকায় ভেঙে পড়ে। 15 বছরের গুম, খুন, দুর্নীতি, স্বৈর শাসনের বিরুদ্ধে যে ন্যায় বিচারের দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে, সে দাবি তখন বিশ্বাসযোগ্য থাকে না। জনগণের কাছে বার্তা যায়, যারা আমাদের নির্যাতন করছে বিএনপি তাদেরকেই রক্ষা করতেছে। এতে বিএনপি নিজেই নিজের ন্যারেটিভকে হত্যা করে এবং দল হিসাবে মরাল ডিফিটের মধ্যে পড়ে। এইটা ভোটের সরাসরি নেগেটিভ প্রভাব ফেলবে।
কারণ পরিবর্তন চাওয়া তরুণ নিরপেক্ষ কোর ভোটাররা ভাববে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়। বিএনপি তখন আপোষকারী, দুর্বল এবং অস্থির দল হিসেবে পরিচিত হবে। যারা কঠোরভাবে ন্যায় বিচার এবং ইনসাফের দাবি তুলবে তারাই রাজনৈতিকভাবে লাভবান হবে। আওয়ামী লীগকে বাঁচানো মানে বিএনপির নিজের ভোট ভিত্তি ভাঙা, নিজের ন্যারেটিভ ধ্বংস করা এবং জনগণের চোখে নৈতিকভাবে হাইরা যাওয়া। শুধু কি তাই, বিএনপি নেতা কইছে যে এই মামলার রায় বিএনপি ক্ষমতা আসলে বাতিল হইতে পারে। এ ফজা পাগলা শুনেন। করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলো। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে, এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক, জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করতেছি। বিচার শুরু হয়েছে, এই বিচার থামবে না। হাসিনার রায় আসছে, বাকিদেরও আসবে। সেনাবাহিনীর খুনি, র্যাবের জল্লাদ, ডিবির দালাল কেউ রেহাই পাবে না। এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না। এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না। আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয়, মানুষের রক্তের মূল্য বোঝে না, তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে। রাজনীতি হলো পারসেপশন। যেই মুহূর্তে মানুষের চোখে আপনি নৈতিকতা হারালেন, সেই মুহূর্তেই আপনি রাজনৈতিকভাবে মৃত। বর্ষা বিপ্লব কোনো নেতা বানায়নি, জনগণকে নেতা বানাইছে। এই বিপ্লবের মালিক মানুষ, জনগণ। এবং এই বাংলাদেশের সাধারণ মানুষ আজকে একটা কথা স্পষ্ট বুঝে গেছে, বাংলাদেশে ন্যায় বিচার দেরিতে আসে না। যখন জনগণ জেগে ওঠে তখন ন্যায় বিচার দৌড়াইতে বাধ্য হয়। আজকের রায় সেই দৌড়ের প্রথম শব্দ। বাকিটা আসতেছে ঢেউয়ের মতো, আগুনের মতো, অনিবার্য আলোর মতো। বিচার হবে, সবার বিচার হবে, সব অপরাধীর বিচার হবে, সব জল্লাদের বিচার হবে, সব ফ্যাসিস্টের বিচার হবে। এবার বাংলাদেশ আর পেছনে যাবে না। ইনকিলাব জিন্দাবাদ।